হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? দেখো, তোমাদের পরীক্ষা একেবারে কাছেই। তো আমরা এইচএস কাউন্সিলের পেপার আলোচনা করছি, বা পর্ষদ দ্বারা প্রকাশিত পর্ষদ নমুনা প্রশ্ন, সেটা আমরা আলোচনা করছি, যেটা রায় মার্টিন প্রশ্নবিচিত্রে ছিল সেট 2 ও সেট 3। এটা 4 নম্বরের ভিডিও। আগে অর্গানিক, ইনঅর্গানিক ও সেট 2 এর ফিজিক্যাল পার্টের কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছে। অর্গানিকের ফুল কোশ্চেন, ইনঅর্গানিকের ফুল কোশ্চেন, আর ফিজিক্যালের শুধু সেট 1 এর 3 নাম্বার ও 2 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আপলোড অনেক দেরি করেও হয়েছে, প্রায় 11টার দিকে আপলোড করতে হয়েছে, আর ইন্টারনেট ছিল না, প্রবলেম ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেট 2 এর 5 নাম্বারের পর কোশ্চেনগুলো, 5 নাম্বারের পর কোশ্চেন মানে 5 নাম্বারের কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেনটা, যেটা যেগুলো এসছে ওটা, আর শর্ট কোশ্চেন যদি একটা দুটো থাকে ওটা, আর হচ্ছে আমরা সেট 3 এর সমস্ত ফিজিক্যাল কোশ্চেন, ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা সেট 2 এর 5 নাম্বারের ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন এসেছিল, অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্সের যে কোশ্চেন এসেছিল সেটা আমরা আলোচনা করে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল 3 A1 প্রদত্ত পদগুলি ব্যাখ্যা করো। কি কি দিয়েছে বলো? কোনো বিক্রিয়ার হার ধ্রুবক কি হবে? আর একটা ছিল, দেখো সেকেন্ড কোশ্চেন, কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কাকে বলে? তাহলে যদি আমরা দেখি কোনো বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলছে, তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বের কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ওই উষ্ণতায় উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ওই উষ্ণতায় হার ধ্রুবক বলে। মানে যদি আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হারকে আমরা এইভাবে প্রকাশ করি, বিক্রিয়ার হার সমান k ইন্টু a টু দি পাওয়ার x মাল্টিপ্লাই b টু দি পাওয়ার y, তাহলে প্রতিটি বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ a ইজ ইকুয়াল টু 1 এবং কনসেন্ট্রেশন অফ b ইজ ইকুয়াল টু 1, তবে বিক্রিয়ার হার সমান k হবে। তাহলে প্রত্যেকটি বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক হয়, তবে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণের যে কনস্ট্যান্ট আছে সেটা বিক্রিয়ার হারের সঙ্গে সমান হবে। সেটাকেই আমরা কি বলবো, বলো, বিক্রিয়ার হার ধ্রুবক। পরের প্রশ্নটা দিয়েছি, দেখো কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কি বুঝি? দেখো, কোনো বিক্রিয়ার সক্রিয়করণ, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে ও বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়, তাকে সক্রিয়করণ শক্তি বলে। আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসছি। ওকে, দেখো পরের কোশ্চেন এরকম আছে, PH3 প্রদত্ত সমীকরণ অনুযায়ী বিয়োজিত হয় 4PH3 গ্যাস অ্যারো P4 গ্যাস প্লাস 6H2 গ্যাস। ওকে, তো উপরোক্ত বিক্রিয়াটির প্রদত্ত সূত্র মেনে চলে হার, বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু k ইনটু PH3। পাওয়ার এখানে কত বলা আছে বলো? 1, অর্থাৎ এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে, 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PH3 অর্ধায়ু 37.9 সেকেন্ড হলে PH3 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, 1 মিনিট পর PH3 এর কত অংশ অবিয়োজিত থাকবে? তাহলে আমরা প্রথম দেখি যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে পাই k into t is equal to 2.303
log 10 বেস a বাই a মাইনাস এক্স। দেখো এখানে তোমাকে সরাসরি কে এর মান বলা নেই, কি বলা আছে বলো, হাফ লাইফ বলা আছে। তাহলে হাফ লাইফ থেকে কে কিভাবে পাবো, 0.693 বাই টি হাফ। ওকে, টি হাফের মান বসাবো 0.693 বাই এটা কত বসাবো বলো, 37.9। এটা এইভাবে রাখবো। তাহলে এখানে টি ইকুয়াল লিখবো 2.303 ডিভাইড 0.693 by 37.9 মাল্টিপ্লাই লগ। দেখো যেহেতু এটা ফ্র্যাকশনে বলা আছে তাহলে এটা 1 নেব। কত অংশ হয়ে গেছে বলো, 3/4 অংশ শেষ হয়ে গেছে, তো 1 মাইনাস 3/4। ওকে, তাহলে এটা আমরা এটা পাচ্ছি, যেটা আমরা পাচ্ছি দেখো এখান থেকে P is equal to 2.303 multiply 37.9 divide 0.693 multiply log 1/4 বা এটা আসছে দেখো 2.303 multiply log 2 স্কয়ার মাল্টিপ্লাই এখানে আসছে 37.9 ডিভাইড 0.693। ওকে, এবার একটা কথা দেখো, এটা এভাবে যদি আমরা লিখি যে 2.303 মাল্টিপ্লাই log 2 এই পুরো কথাটা মাল্টিপ্লাই 2 ইন্টু 37.9 ডিভাইড 0.693। দেখো এটা আমরা লিখতে পারি 2.303 মাল্টিপ্লাই 2, এই কথাটাকে আমরা কি লিখতে পারি বলো, 0.693 by 0.693 multiply এটা 75 এটা আসছে 75.8, এর কেটে গেল, অ্যান্সার হলো 75.8। অর্থাৎ 3/4 অংশ বিয়োজিত হতে সময় লাগে কত বলো, 37.8 সেকেন্ড। ক্লিয়ার? পরেরটা বলেছিল যে 1 মিনিট পর কত অংশ অবশিষ্ট থাকবে, 1 মিনিটের পর কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে দেখো অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণ আমরা কিভাবে লিখি বলো, বা অবশিষ্ট কত ভগ্নাংশ বিক্রিয়ক উপস্থিত আছে, তাহলে a মাইনাস এক্স বাই a ইজ ইকুয়াল টু 10 to the power minus k into t by 2.303। ওকে, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট বিক্রিয়কের অংশ, কত অংশ অবশিষ্ট আছে সেটা। তাহলে দেখো এটা a মাইনাস এক্স বাই a ইজ ইকুয়াল টু 10 to the power মাইনাস k এর ভ্যালু কত বসাবো বলো, 0.693 বাই 37.9 মাল্টিপ্লাই টি কত বলো 60 সেকেন্ড ডিভাইড 2.303। তাহলে এটা আসছে 10 to the power ক্যালকুলেশন করলে এটা আসছে দেখো 10 to the power কত আসছে মাইনাস 0.48 বা এটা আসছে 0.331 বা 0.334। তাহলে a মাইনাস এক্স বাই a এটা পেলাম। তাহলে 1 মিনিট পর অবশিষ্ট
বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়ক এর অংশ কত বলো 0.331। ওকে, এটা যদি পাওয়ারটা বেশি নিতাম তাহলে এটা আসছে 0.334, এটা বইয়ের অ্যান্সার সঙ্গে মিলে যেত। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা দেখো, প্রদত্ত পদগুলি ব্যাখ্যা করো, বিক্রিয়ার ক্রম ও বিক্রিয়ার আনুগত্যতা। বিক্রিয়ার ক্রম আমরা কাকে বলবো, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণে কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এবং বিক্রিয়ার হার সমীকরণে সকল গাঢ়ত্ব রাশির ঘাতসমূহের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম বলা হয়ে থাকে। এই ধরো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা এরকম উল্লেখ করি যে যদি একটা রাসায়নিক বিক্রিয়া আমরা এরকম উল্লেখ করি MaMb অ্যারো দিয়ে লিখছি আমরা প্রোডাক্ট, হার সমীকরণ বিক্রিয়ার হার সমীকরণ কি লিখবো বলো, তাহলে বিক্রিয়ার হার সমান বিক্রিয়ার হার is equal to K into A to the power alpha B to the power beta। আলফা বিটা কি হয় বলো, আমরা এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করি, ওকে, বা পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা গণনা করতে পারি। তাহলে আলফা কে বলছি এই বিক্রিয়কের ক্রম, বিটাকে বলছি বি বিক্রিয়কের ক্রম, আর আলফা প্লাস বিটা বলছি সামগ্রিক বিক্রিয়ার ক্রম। বুঝতে পারলাম? তাহলে এই হলো বিক্রিয়ার ক্রম, এইভাবে আমরা প্রকাশ করতে পারি, পুরোটা লেখা এরকম। পরেরটা বলতে দেখো, বিক্রিয়া আণবিকতা কাকে বলে, কোনো মৌলিক বিক্রিয়ার মানে যে বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হয়, কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না, তার কথা বলছে। কোনো মৌলিক বিক্রিয়ায় সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি বিক্রিয়ক অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাকে উত্তম মৌলিক বিক্রিয়ার আণবিকতা বলে। ক্লিয়ার হলো? তোমাদের বিক্রিয়ার ক্রম ও আণবিকতার পার্থক্য আসতে পারে, দেখো খেয়াল রাখো। নেক্সট কথা বলছি, দেখো যে উষ্ণতা 300 থেকে 320 হওয়ায় একটি বিক্রিয়ার গতি 4 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। ধরে নেওয়া হচ্ছে সক্রিয়করণ শক্তি উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না। দেখো, মনে করি 300 কে উষ্ণতায় হার ধ্রুবক K1, একই রকম ভাবে 300 কে 20 উষ্ণতায় হার ধ্রুবক কত হলো K2। তাহলে আরএনএ সমীকরণ থেকে আমরা লিখছি থেকে লিখতে পারি log K2 by Q1 is equal to EA by 2.303 আর 1 by T1 minus 1 by T2। এখানে বলা আছে দেখো K2 by K1 is equal কত বলা আছে 4। তাহলে এখানে বসাচ্ছি log 10 base 4 is equal to EA by 2.303।
8.314 1/300 minus 1/320 বা এখানে আমরা লিখছি EA is equal to log 10 base 4 multiply 2.303 multiply 8.314 multiply 300 multiply 320 divide 20 ডিফারেন্স 320 থেকে 300 বাদ দাও 20 আসবে ডিফারেন্স, এটা আসছে 55.333.0 জুল, বাইরে লিখছি 55.333 কিলো জুল মোল ইনভার্স, জুল মোল ইনভার্স। ওকে, তাহলে আমরা সক্রিয়করণ শক্তির মান আমরা এখানে গণনা করলাম, উত্তর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান গণনা করলাম। তাহলে দেখো সেট 2 যে ফিজিক্যাল পার্ট ছিল আমরা সবগুলো আলোচনা করলাম। আমরা সেট 3 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের ফিজিক্যাল পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করি। পরে কোশ্চেন দিয়েছে দেখো সেট 3 2 নম্বরের কোশ্চেন 1-এর এ, নিচের দ্রবণগুলির বাষ্পচাপ নির্ধারণে আন্তঃআণবিক আকর্ষণ কি ভূমিকা পালন করে। দেখো অ্যালকোহল, অ্যাসিটোন এদের মধ্যে কি দেখায় বলো, পজিটিভ ডেভিয়েশন দেখায়, অর্থাৎ এ এ আকর্ষণ বল, বি বি আকর্ষণ বল অপেক্ষা এ বি এর আকর্ষণ বল কম হয়, তাই বেশি পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হয়ে যায় এবং আমরা দেখি এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে আমরা কিছুটা ভেপার প্রেসার বেশি দেখি। তাহলে এখানে অ্যালকোহল ও অ্যাসিটোনের যে দ্রবণ সেটা কি দেখায় বলো, এদের মধ্যে অ্যালকোহল ও অ্যাসিটোনের মধ্যে আকর্ষণ বল কম হয়, এরা অধিক মাত্রায় বাষ্পীভূত হবে এবং এরা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। ক্লোরোফর্ম অ্যাসিটোনের ক্ষেত্রে এখানে দেখছি ক্লোরোফর্ম অ্যাসিটোনের মধ্যে আকর্ষণ বল বেশি হয়। কোন কোন আকর্ষণ বল বলো, ক্লোরোফর্ম আকর্ষণ বল, অ্যাসিটোন আকর্ষণ বলের থেকে ক্লোরোফর্ম অ্যাসিটোনের আকর্ষণ বল বেশি, তাই এ আর বি এর আকর্ষণ বল বেশি, তাই এখানে দ্রাবক কম এখানে বাষ্পীভূত হবে। তাই জন্য আমরা দেখব এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে আমরা যেটা এক্সপেরিমেন্টাল ভেপার প্রেসার আমরা প্রয়োগ হলো কম দেখব, এটা কি হলো নেগেটিভ ডেভিয়েশন হয়। ক্লিয়ার? পরেরটা বলছে দেখো প্রদত্ত পদগুলির সংজ্ঞা দাও। পেপটাইজেশন কাকে বলে আর সেলফ সিলেক্টিভ ক্যাটালিসিস বা আকৃতি নির্বাচক অনুঘটন কাকে বলে। প্রথম সংজ্ঞায় আছে পেপটাইজেশন কাকে বলে, যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত পদক্ষেপের বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কোলডীয় কণায় রূপান্তরিত করা হয় তাকে অপ্লায়ন বা পেপটাইজেশন বলে। যেমন আমরা দেখছি যে সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে আমরা কি যোগ করছি বলো, FeCl3 যোগ করছি। যোগ করলে এখানে FeCl3 অপ্লায়ন হিসেবে কাজ করে এবং এখানে সিলেক্টিভলি Fe3+ Fe হাইড্রোক্সাইড মধ্যে অ্যাবজর্ব হয় ও ফেরিক হাইড্রোক্সাইডের সল তৈরি করে। বুঝলাম? পরের কোশ্চেন বলছে দেখো যে আকৃতি নির্বাচক অনুঘটক কাকে বলে। যে অনুঘটন বিক্রিয়ার হার অনুঘটকের সছিদ্র গঠন ও বিক্রিয়ক ও বিক্রিয়াত অণুসমূহের আকারের উপর নির্ভরশীল তাকে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বিক্রিয়া এবং সংশ্লিষ্ট অনুঘটকটিকে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বলে। যেমন আমরা জানি জিওলাইটের কথা জানি,
জিওলাইট একটি কি বলছে বলো অত পরমাণুত্মক অনুঘটক হিসেবে কাজ করে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আছে দেখো, ব্যাকেলাইট কি? দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। ভালকানাইজেশন কি, এটি কেন করা হয়? তো দেখো, প্রথমের কোশ্চেন অ্যান্সারটা আমরা আসছি। ফেনল ফর্মালডিহাইড রেজিনকে বলা হয় ব্যাকেলাইট। এটি ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের পলিকন্ডেনসেশন বিক্রিয়ায় উৎপন্ন হয়। ওকে, পরের কোশ্চেন বলতে দেখো, কয়েকটি দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়া বলেছে সবাই। দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়া হলে এটা তো কন্ডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ আমি লিখেছি নাইলন 66। দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ হলে এটা হবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড বা পলিইথিলিন। আমি যদি পলিইথিলিন লিখি, পলিইথিলিন, সেখানে লিখবো CH2 ডবল বন্ড CH2, অ্যারো দিয়ে লিখবো CH2 সিঙ্গেল বন্ড CH2, এটা হোলেন, এটা লিখবো হলো হোলেন। তাহলে এটা একটা দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ। কি হচ্ছে বলো, ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি। ক্লিয়ার? পরে বলতে দেখো, ভালকানাইজেশন কি এটি কেন করা হয়? যে পদ্ধতিতে নমনীয় বা থার্মোপ্লাস্টিক রাবারকে কম নমনীয় কিন্তু বেশি প্রসারণশীল থার্মোসেটিং রাবারে পরিণত করা হয় তাকে ভালকানাইজেশন বলে। ভালকানাইজেশনের ফলে রাবার শক্তিশালী হয় এবং টান শক্তি বৃদ্ধি পায়, স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়, রাবার ঘর্ষণ রোধী ও তাপ সহনশীল হয়। বোঝা গেল ভালকানাইজেশন কেন করা হয় এবং ভালকানাইজেশনের সুবিধা কি, আর ভালকানাইজেশন কাকে বলে। ক্লিয়ার? তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, পরের কোশ্চেন এরকম দিয়েছে, একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য 288 পিকোমিটার, ধাতুটির ঘনত্ব 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 208 পরিমাণে ওই মৌলের মধ্যে কতগুলি পরমাণু ও কতগুলি একক কোষ আছে। তাহলে এখানে কি জানা নেই বলো, মৌলটার পারমাণবিক ওজন জানা নেই। তাহলে আমাকে প্রথমে পারমাণবিক ওজন নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমাকে এখানে দেখতে হবে যে একক কোষের ঘনত্বের রাশিমালা থেকে পাই rho is equal to Z into M by AQ into NA। এখানে M কত লিখবো আমরা, rho into AQ into NA ডিভাইড Z। এখানে Z যেহেতু দেহকেন্দ্রিক বলেছে, Z হবে 2, A বলেছে 288 পিকোমিটার, 288 into 10 to the power minus 10 সেন্টিমিটার। ওকে, আর অ্যাভোগাড্রো নাম্বারের মান আমার জানা, এখানে 7.2 মাল্টিপ্লাই 288 into 10 to the power minus 10 whole cube multiply 6.022 into the power 23 ডিভাইড Z কত বলেছে বলো, এখানে 2। এটা ক্যালকুলেশন করলে আসে 53.48 গ্রাম, 53.48 গ্রাম আসে পারমাণবিক ওজন। ওকে, তাহলে এবার দেখো কত গ্রাম পরমাণু বলা আছে, 208 গ্রাম। 208 গ্রাম পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু উপস্থিত, তাহলে আমাকে মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে মোল সংখ্যা এখানে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে n is equal to 208 গ্রাম মৌলের মোল সংখ্যা is equal to
208/53.48, তাহলে পরমাণু সংখ্যা হবে পরমাণু সংখ্যা 208/53.48 multiply 6.022 10⁻23। এটা রেজাল্ট আসছে দেখো কত, 2.34 × 10⁻20 40। বলছি দেখো একক কোষের সংখ্যা কতগুলো হবে, তাহলে কতগুলো পরমাণু নিয়ে একটা একক কোষ তৈরি হয়েছে বলো। যেহেতু এটি বলেছে দেহকেন্দ্রিক, তাহলে দুটি পরমাণু নিয়ে একটা একক কোষ তৈরি হয়েছে, তাহলে একক কোষের সংখ্যা হবে একক কোষের সংখ্যা হবে 2.34 10⁻24/2 1.17 × 10⁻2040। ওকে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসি। পরের কোশ্চেনটা ছিল দেখো, জিঙ্ক অক্সাইড সাদা কিন্তু উত্তপ্ত করলে হলুদ বর্ণ হয়ে যায় কেন, ব্যাখ্যা করো। তাহলে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বেরিয়ে যায় এবং জিঙ্ক অক্সাইড বর্ণ সাদা থেকে হলুদ হয়। কারণ হিসেবে কি বলছে দেখো, জিঙ্ক অক্সাইড কেলাস থেকে কিছু পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে কেলাসে Zn2+ আয়নের আধিক্য ঘটে। অতিরিক্ত Zn2+ আয়নগুলি আন্তঃস্থানিক স্থানে অবস্থান করে এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলি অপর আন্তঃস্থানিক স্থানে অধিগ্রহণ করে, ফলে কেলাসের তড়িৎ প্রশমতা বজায় থাকে। এই ঘটনায় নন স্টয়কিওমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হয় এবং কেলাসে অন্তঃস্থানিক স্থানগুলিতে অবস্থিত ইলেকট্রনগুলির স্থানান্তরণ ঘটে। এই জন্য আমরা দেখতে পাই জিঙ্ক অক্সাইডকে উত্তাপনে উৎপন্ন নন স্টয়কিওমেট্রিক জিঙ্ক অক্সাইড হলুদ বর্ণ ধারণ করে। ওকে, এটা বইতেই আছে তোমাদের, সেটাই আমরা লিখেছি এখানে, এটা একটু খেয়াল রেখো, এবারে পরীক্ষা আসলেও আসতে পারে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দিয়েছে দেখো, পরের কোশ্চেনটা দিয়েছে একটি ধাতব মৌলের ঘনত্ব বলা আছে। তাহলে এটি একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বিশিষ্ট, যার কিনারা বা ধারের দৈর্ঘ্য বলা আছে। তাহলে পারমাণবিক ওজন কত সেটা নির্ণয় করতে বলেছে। এটা খুবই সহজ কোশ্চেন। তো এখানে আমরা যেটা করবো দেখো, যে ঘনত্ব ρ = Z × m/aq × na। হ্যাঁ, তাহলে এখানে m = কি পাবো, ρ × aq × na/z। দেখো এখানে যেহেতু এটা বলেছে যে পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে z এর ভ্যালু কত হলো 4। ওকে, আর কিনারার দৈর্ঘ্য বলেছে দেখো a = কত 400 পিকোমিটার বা 400 × 10⁻10 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা এই এখানে ভ্যালুগুলো বসাই। তাহলে m = রো কত বলেছে বলো, 2.8 × 400 × 10⁻10 whole cube 6.022 multiply 10⁻23 ডিভাইড, এটা আসছে হলো 4, এখানে আসছে 26.97। এই ক্যালকুলেশন করলে আসছে দাঁড়া দেখো 26.97 আসছে। তাহলে মৌলটির পারমাণবিক ভর কত বলো, 26.97। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে দিয়েছে রক্তের অভিস্রবণ চাপ 37°C উষ্ণতায় 8.21 atm এর সঙ্গে সম অভিস্রবণীয় গ্লুকোজ দ্রবণের মাত্রা গ্রাম/লিটার এককে নির্ণয় করো। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম ভাবে যে অভিস্রবণ চাপের সূত্র থেকে পাই পাই = CRT × I, যেহেতু এটি গ্লুকোজের দ্রবণ
I1 হবে, তাহলে আমরা লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু CRT। দেখো গ্লুকোজের সঙ্গে, গ্লুকোজ দ্রবণের সঙ্গে রক্তের দ্রবণ বা রক্তের হচ্ছে অভিস্রবণ চাপ সমান। তাহলে গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ যা হবে রক্তের সমউষ্ণতায় রক্তেরও অভিস্রবণ চাপ তাই হবে। তাহলে এখানে রক্তের অভিস্রবণ চাপ কত বলা আছে? 8.21। এটাই হবে কি বলো? গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে এখানে লিখছি 8.21, সি বার করতে হবে 0.082। টেম্পারেচার দেখো কত বলা ছিল? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 প্লাস 273, তাহলে এটা কত আসছে বলো? 310 কেলভিন আসছে। ওকে, তাহলে এটা যদি বসাই 310, তাহলে এখানে সি সমান কত পাচ্ছি? 8.1 বাই 0.082 ইন্টু 310, বা এখানে সি এর মান যা পাচ্ছি তাহলে কত বলো? 0.323। এটা মোল পার লিটার কতটা আসছে? এবার দেখো যদি আমি এটাকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করি তাহলে গ্লুকোজের আণবিক ওজন কত সেটা আমাকে লিখতে হবে। C6H12O6, তাহলে আণবিক ওজন কত বলো? প্লাস 6 ইন্টু 16, তাহলে এটা 180 আসছে। তাহলে গ্রাম পার লিটারের একক এটা হবে 0.323 মাল্টিপ্লাই 180, এটা গ্রাম পার লিটার, বা এটা আসছে 58.14 গ্রাম পার লিটার। ক্লিয়ার হলো? তাহলে আমরা পেয়ে গেলাম যে অভিস্রবণ চাপের উক্ত দ্রবণে গ্লুকোজ দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে পেয়ে গেলাম 58.14 গ্রাম পার লিটার। ওকে, তাহলে যদি দেখো পরের প্রশ্ন যদি ভ্যান্ট অফ গুণকের মান, ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান 0.5 হয় তাহলে দ্রাবের প্রকৃতি সম্পর্কে কেমন বলছে দেখো। তাহলে যদি আমরা জানি যে ভ্যান্ট অফ গুণকের মান দুই রকম হতে পারে, যখন দ্রবণে বিয়োজিত হয় তখন একটা কথা, আর একটা কথা কি বলছে দেখো, আইটা যদি একের থেকে বেশি হয় তাহলে আমরা লিখব দ্রবণে বিয়োজিত হয়, আর আয়ের ভ্যালু যদি একের থেকে কম হয় দ্রবণে সংযোজিত হয়। ঠিক আছে, তাহলে এটা আয়ের মানটা কত বলেছিল? 0.5। তাহলে আমরা এটা বলতে পারি যে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান 0.5 বলা আছে, এইটুকু থেকে আমরা বলতে পারি দেখো দ্রাবক কি হয় বলো? ডাইমার রূপে বা সংযোজিত রূপে থাকবে। তাহলে দ্রাবক কি থাকবে বলো? দ্রাবক ডাইমার রূপে অবস্থান করবে বা সংযোজিত অবস্থায় থাকবে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের কোশ্চেনে দিয়েছে জিঙ্ক সিলভার অক্সাইড কোষটি কানে শোনার যন্ত্র বা ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়। প্রদত্ত তথ্য দেওয়া আছে Zn2+ প্লাস 2 ইলেকট্রন থেকে জিঙ্ক, E0 সেলের মান বলা আছে Ag2O প্লাস ওয়াটার প্লাস ইলেকট্রন থেকে 2Ag প্লাস, এখানেও E0 সেলের মান বলা আছে। ঠিক আছে, কোষটির গঠন দেখো, কোষ বিক্রিয়াটি লেখো। 298 কেলভিন উষ্ণতায় কোষটির ডেল্টা জি এর মান নির্ণয় করো। দেখো এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হবে, মানে ডেল্টা জি এর ভ্যালুটা কি হতে হবে বলো? ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ হতে হবে, তাহলে ই নট সেলের ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে এই দুটো ভ্যালু থেকে আমরা দেখতে পাচ্ছি যদি
জিঙ্কের জারণ ঘটে এবং সিলভারের বিজারণ ঘটে। অর্থাৎ জিঙ্কটা যদি অ্যানোডে থাকে আর এটা যদি ক্যাথোডে থাকে তবে ইনট সেল পজিটিভ হতে পারে। বা এটা থেকে বলতে পারি, আরেকটা ভাবে বলতে পারি, যার ভ্যালু কম তাকে যদি আমরা অ্যানোডে রাখি তাহলে ইনট সেলের ভ্যালু আমি পজিটিভ পেতে পারি। তাহলে আমি জিঙ্ককে কোথায় রাখবো বলো? অ্যানোডে। তো জিঙ্কের কি হবে বলো? তাহলে কোষের গঠন হবে এখানে শর্ট ব্রিজ, তাহলে এখানে জিঙ্ক Zn2+, এটা লিখবো অ্যানোড, এটা লিখবো ক্যাথোড, এখানে কি লিখবো বলো? Ag2O, বা এখানে লিখবো Ag+ /Ag, এটা লিখবো। ওকে, কোষের গঠনটা এটা হলো। কোষ বিক্রিয়া লিখবো বলো? ক্যাথোড বিক্রিয়া কি লিখবো? ক্যাথোড বিক্রিয়া কি লিখবো? Ag2O + H2O + 2 ইলেকট্রন থেকে 2Ag + 2OH-। অ্যানোড বিক্রিয়া কি লিখবো বলো? অ্যানোডে এখানে Zn, অ্যারো দিয়ে Zn2+ + 2 ইলেকট্রন, যদি আমরা যোগ করে দিই তাহলে Zn Ag2O + H2O, অ্যারো ইলেকট্রনটা কেটে যাচ্ছে আর অপোজিটে আসছে বলে 2Ag Zn2+ 2OH-। হলো? এটা হলো কোষ বিক্রিয়া। এবার বলতে থাকো ডেল্টা জি এর মান গণনা করতে বলেছে, তাহলে ডেল্টা জি এর মান যদি গণনা করি তাহলে আমি ইনট সেলের মান গণনা করতে হবে। ইনট সেলের মান যদি গণনা করতে হয় তাহলে আমরা এটা এইভাবে লিখছি যে ইনট সেল is equal to ইনট রাইট মাইনাস ইনট লেফট। রাইটে কে আছে বলো? এজি। এজির প্রমাণ কত বলা আছে বলো? 0.344 মাইনাস জিঙ্কের কত বলা আছে বলো? 0.76, বা এটা আসছে 0.344 প্লাস 0.76 বা 1. এটা আসছে বলো 104 আসছে 104। এবার বলছে ডেল্টা জি এর মান। তো ডেল্টা জি সমান আমরা লিখতে পারি, ডেল্টা জি সমান আমরা লিখতে পারি মাইনাস এন এর ইনট সেল। ডেল্টা জি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এন এর ইনট সেল। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন এর ইনট সেল। তাহলে এখানে মাইনাস এন কটা বলো? দুটো, কেন একটা হাফ সেল, অর্ধ জারণ বা অর্ধ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের সংখ্যা কত ছিল? দুটো। তাহলে 2 × 96500 × 1.104। এখানে রেজাল্ট কত আসছে বলো? রেজাল্ট আসছে 23213 মাইনাস 213.072 কিলোজুল। ওকে, কিলোজুল মোল ইনভার্স, কিলোজুল মোল ইনভার্স এটা আসছে। ডেল্টা জি ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তো কিলোজুল দেখো এটা 1000 দিয়ে ডিভাইড করার পর কিন্তু এটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করার পর কিন্তু কিলোজুল টার্মটা এসছে। ক্লিয়ার? তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে আমি দিয়েছি নাইট্রোজেন পেন্টাঅক্সাইড নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী বিয়োজিত হয়। 2N2O5 অ্যারো 4NO2 + O2। ওকে, এই প্রথম ক্রম বিক্রিয়াটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করা হলো। নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করা হলো। বলা আছে এটা প্রাথমিক গাঢ়ত্ব, এটা 20 মিনিট পরে গাঢ়ত্ব, এটা 40 মিনিট পরে গাঢ়ত্ব, এটা 60 মিনিট পরে গাঢ়ত্ব, 80 মিনিট পরে গাঢ়ত্ব।
হার ধ্রুবকের মান গণনা করো। সেকেন্ড কোশ্চেন দিয়েছে 100 মিনিট পর ইন্টু 5 এর উত্তর কি হবে? তারপরে দেখো বিক্রিয়ার প্রাথমিক বেগ নির্ণয় করো। আমরা যেটা ফার্স্ট আসছি যে একবার শুরুতে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে পাই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে পাই k is equal to 2.303 by t log 10 base a by a minus x। ওকে, দেখো এখানে এক্সপেরিমেন্ট 1 থেকে যেটা আমরা পাচ্ছি যে প্রারম্ভিক গাঢ়ত্ব কত বলো 0.4 থেকে কততে চেঞ্জ হয়েছে 0.289, টাইম কত লেগেছে বলো 20। এখানে k is equal to বসাবো 2.303 by 20 log 10 base 0.4 by 0.289। এখানে k এর ভ্যালু আসছে 0.016 মিনিট ইনভার্স। ক্লিয়ার? সেকেন্ডটা দেখো, সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাইম কত লেগেছে বলো 40। তাহলে এক্সপেরিমেন্ট 2 এখানে একই কথা লিখবো 2.303 by 40 log 10 base 0.4 by 0.209। এটাও দেখো একই আনসার আসবে মিনিট ইনভার্স। ওকে, থার্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো k is equal to 2.303 by 60 log 10 base 0.4 by 0.151। এটাও একই অ্যান্সার আসবে 0.016 মিনিট ইনভার্স। আর ফোর্থ এক্সপেরিমেন্ট থেকে আমরা লিখতে পাচ্ছি এক্সপেরিমেন্টের 4 k is equal to 2.303 by 80 log 10 base 0.4 by 0.109। এটাও দেখো অ্যান্সার আসবে 0.016 মিনিট ইনভার্স। ক্লিয়ার হলো? সব ক্ষেত্রেই আমরা এর ভ্যালুটা একই পাচ্ছি। তাহলে কে এর গড় মান হলো, তাহলে হার ধ্রুবকের মান কত হলো? হার ধ্রুবকের মান হলো তাহলে সবগুলোর গড় নিলে যা হবে 0.016 by 4 সবগুলো একই বলে আমি মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা কত হবে 0.016 মিনিট ইনভার্স। ওকে, পরে কোশ্চেন দিয়েছিল 100 মিনিট পর কতটুকু পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা জানি k into t is equal to 2.303 log 10 base a by a minus x। বাইরে লিখতে পারি log 10 base a minus x is equal to 0.016 multiply 100 divided আসছে 2.303। বা দেখো এখান থেকে যে ভ্যালু পাচ্ছি a minus x by a is equal to 10 to the power, এটা কত আসছে ক্যালকুলেশন করলে আসছে দেখো 0.69, তাহলে মাইনাস 0.69। বা এখানে দেখো তাহলে a minus x is equal to a into 10 to the power minus 0.69, এর ভ্যালু হচ্ছে 0.4 into 10 to the power minus 0.69, যেটা এটা আসছে 0.081 মোল। এটা আসছে দেখো 0.081 মোল লিটার ইনভার্স। ওকে, তাহলে
100 মিনিট পর N25 এর গাঢ়ত্ব কত পেলাম বলো? 0.081 মোল লিটার ইনভার্স। পরের কথাটা বলেছে দেখো, এই কোশ্চেনে আরেকটা কথা উল্লেখ করেছে যে বিক্রিয়ার প্রারম্ভিক বেগ নির্ণয় করো। তাহলে বিক্রিয়ার হার বা প্রারম্ভিক বেগ কার উপর নির্ভর করবে? বলো, প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করবে। এখানে আমরা N25 লিখব। N25 পাওয়ার কত বেটা? প্রথম ক্রম বিক্রিয়া বলে 1 হবে, তাহলে কি এর মান কত পেয়েছি? 0.016। এর কত বল? 0.4। মাল্টিপ্লাই করলে যা আসে 6.4 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। ওকে, মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। তাহলে বিক্রিয়ার প্রাথমিক বেগ কত হলো আমরা পেয়ে গেলাম। নেক্সট বলছে দেখো, বিক্রিয়ার গতিবেগ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কেন? দেখো, উষ্ণতা বৃদ্ধিতে পরেরটা লিখছি আমরা, উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, অণু বা পরমাণু গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে অণু বা পরমাণুর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে অণু বা পরমাণুগুলির নিজেদের মধ্যে কোলিশন বেড়ে যায়, তাই রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। ওকে, বৃদ্ধি পায় বলো রাসায়নিক, তাই রাসায়নিক বিক্রিয়ার বেগ কি হয় বলো? বেড়ে যায়। ক্লিয়ার? কোলিশন বেড়ে যাওয়ার কারণে এখানে আমরা লিখতে পারছি, বা সংঘর্ষ কথাটা লিখতে পারি আমরা, সংঘর্ষ কথাটা লিখতে পারি সংঘর্ষ বেড়ে যায়, একে অপরের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার বেগ কি হয় বলো? বৃদ্ধি পায়, বা রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে বলো? ত্বরান্বিত হয়। আমরা লাস্ট কোশ্চেন এখানে চলে যাই এই সেকশনের। দেখো, এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশনটা আমরা কিভাবে করবো দেখো, সেটা আমরা দেখে নিই। যে একটি রাসায়নিক বিক্রিয়া R2 প্রোডাক্টের জন্য সময়ের সাপেক্ষে R এর গাঢ়ত্বের পরিবর্তন লেখচিত্র নিচে দেওয়া হবে। তাহলে দেখো, এটা আমরা দেখছি, যদি ধরো একটা যদি শূন্য ক্রমের বিক্রিয়া ধরি, কেন দেখো প্রথম ক্রম বিক্রিয়া হলে সেখানে লগ আসছে। ওকে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি A into T is equal to A naught minus AT। তাহলে এখানে দেখো AT is equal to, এখানে আসছে minus K into T plus A naught, বা Y is equal to mx plus c। ওকে, তো y is equal to mx plus c পেয়ে গেলাম, মানে কি পেলাম? আমরা একটা সরলরেখা সমীকরণ পেলাম। তাহলে সেখানে আমরা দেখছি যে এখানে y হচ্ছে at, x হচ্ছে টাইম,
বা যেটাকে আমরা সি এখানে উল্লেখ করেছি, কনসেন্ট্রেশন। এখানে বলছি দেখো n ইজ ইকুয়াল টু মাইনাস কে। আচ্ছা, আর একটা কথা বলছি দেখো এখানে c ইজ ইকুয়াল টু v নট। তাহলে বুঝতেই পারছি যদি একটা সরলরেখার সমীকরণে স্লোপ বা m এর ভ্যালুটা আমরা নেগেটিভ পাই, তাহলে আমরা কি লিখবো বলো, সেটা নিম্নমুখী হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই গণনার মাধ্যমে যে এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে ফার্স্ট অ্যান্সার কি হলো বলো, এটি একটি শূন্য ক্রমের বিক্রিয়া। এটি একটি শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে এটি একটি শূন্য ক্রমের বিক্রিয়া। ওকে, তাহলে স্লোপ থেকে আমরা কি জানতে পারছি, বা নতি থেকে দেখো মাইনাস কে, স্লোপ ইজ ইকুয়াল টু মাইনাস কে। তাহলে উক্ত গ্রাফের বা লেখচিত্রের স্লোপ থেকে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান গণনা করা যায়। তাহলে হার বা নতি থেকে আমরা কি গণনা করতে পারছি বলো, নতি থেকে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান গণনা করতে পারি। ওকে, কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা পরের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট অর্থে বলা যে কোশ্চেনটা একটু টাফ, ওদের ফিজিক্স পরীক্ষাটা একটু টাফ হয়েছে। তো সেখানে কোশ্চেনগুলো একটু থিওরিটিক্যাল কোশ্চেন বেশি ছিল। আমরা এখানেও তাই আমরা লক্ষ্য করছি যে যদি খুব টাফ কোশ্চেন আসে, এরকম কোশ্চেন থাকলেও থাকতে পারে, একটু খেয়াল করে দেখো। ওকে, লাস্ট মোমেন্টে যতটুকু সময় পারো তোমরা কিন্তু দেখো। দেখো পরের কোশ্চেন দিয়েছে একটি প্রথম ক্রম বিক্রিয়া 298 কে উষ্ণতায় 10% সম্পূর্ণ হওয়ার জন্য যে সময় লাগে তা ওই বিক্রিয়ার 308 কে উষ্ণতায় 25% সম্পন্ন হওয়ার সঙ্গে সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি টাইম কত লাগছে, হলো টি ইন্টু কে ওয়ান ইজ ইকুয়াল টু 2.303 log 10 বেস। এখানে 100 বাই কত পার্সেন্ট সম্পূর্ণ হচ্ছে বলো, 10%, 100 মাইনাস 10, বা এখানে আমরা পাচ্ছি k1 ইজ ইকুয়াল টু, বা t ইজ ইকুয়াল টু লিখছি আমরা 2.303 বাই k1 log 100 বাই 90। ইকুয়েশন 1 পেলাম। সেকেন্ড কেসে বলেছে দেখো যে কত টেম্পারেচার হচ্ছে বলো, 308। সেখানে t ইন্টু k2 কতটা লিখছি, 2.303 log 10 বেস 100 বাই 100 মাইনাস 25, বা t is equal to 2.303 by k2 log 10 বেস 100 বাই 75। এটা আমরা 2 পেলাম। তাহলে আমরা বলেছি দুটো ক্ষেত্রে সময়টা সমান, দুটো ক্ষেত্রে সময় সমান, সময় সমান করে আমরা কি করব, k2 আর k1 এর রেশিও নেব। 2.303 by k1 log 100 by 90 10 base 2.303 by k2 log 100 by 75। এখান থেকে আমরা যেটা পাচ্ছি k2 by k1 is equal to log 100 by 75 divided log 100 by 90। এটা আমরা পাচ্ছি is equal to কত পাচ্ছি বলো, ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে রেখেছি। তো এখানে যেটা আসছে 2.73 log k2 by k1 এর ভ্যালু কত পেলাম বলো, 73। তাহলে আমাকে অ্যাক্টিভেশন এনার্জি মান গণনা করতে বলেছে।
যে সক্রিয়করণ শক্তির মান গণনা করো। তাহলে সক্রিয়করণ শক্তির মান যদি গণনা করতে হয় তাহলে আমরা লিখছি দেখো log 10 base k2 by k1 EA by 2.303 আর এখানে ব্র্যাকেট লিখছি 1 by t1 minus 1 by t2। তাহলে দেখো এটার ভ্যালু কত বসাবো, 10 বেস কত ভ্যালু বলো 2.73 is equal to EA by 2.303 8.314 1 by 298 minus 1 by 308। তাহলে এখানে E এর ভ্যালু কত পাচ্ছি, EA is equal to 2.303 8.314 308 298 multiply log at 2.73 divide, দেখো এটা এখানে আসলো, এটা কত হবে 10 বা এই ক্যালকুলেশন করলে আসছে 76.651 কিলোজুল মোল ইনভার্স। ওকে, এটা পাচ্ছি বা এটা আমরা পেলাম ক্যালকুলেট করে যে এখানে 76.651 জুল মোল ইনভার্স পেতাম, তাকে 1000 দিয়ে ডিভাইড করে আমরা এটা পেতাম। ক্লিয়ার? এবার বলেছে দেখো যে 318 কে উষ্ণতায় এর মান গণনা করো। এটা বলেছে এখানে এ বলে দিয়েছে 4 × 10⁻10। দেখো আমরা লিখতে পারি log k is equal to log a minus EA by 2.303 RT। তাহলে এখানে log k is equal to log 10 base 4 × 10⁻10 minus এটা দেখো বসাচ্ছি 76.651 by 2.303 8.314 multiply 318। ক্লিয়ার? এটা করলে যা দাঁড়াচ্ছে log 10 base k is equal to minus কত দাঁড়াচ্ছে বল, এটা minus 1.98 বা k is equal to 10 to the power minus 1.98 বা এটা আছে 0.0102 এখানে আসছে সেকেন্ড ইনভার্স, এটা আসছে সেকেন্ড ইনভার্স। ওকে, বা 0.01 ছিল। তাহলে আমরা কে এর ভ্যালু আমরা কত উষ্ণতায় বার করলাম বলো 318 কেলভিন উষ্ণতায় আমরা কে এর মান গণনা করলাম। দেখো এই ভিডিওর মাধ্যমে আমরা সেট 2 এর 5 নম্বরের ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন দুটো ছিল, সেটা আমরা মানে দুটো একটা কোশ্চেন আর একটা অরের কোশ্চেন ছিল, সেটা ডিসকাস করেছি। আর সেট 3 এর সবগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম। ওকে, তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো শুধু দেখে নেব। আর তোমরা পরীক্ষা খুব মন দিয়ে দাও, হয়তো আর তোমাদের ভিডিও দেওয়া হবে না তোমাদের, কারণ আর একটা ভিডিও আমি এমসিকিউ আপলোড করব, তারপরে তোমাদের আর ভিডিও দেওয়া হবে না। কিন্তু দেখো তোমাদের যেই মেন্স আছে বা নিটের পরীক্ষা আছে তার প্রিভিয়াস ইয়ারগুলো বা কিছু কোশ্চেন আমরা সিলেক্টিভ কোশ্চেন আমরা কিন্তু এই যে মাঝে 2 মাস সময় আছে সেখানে আমরা ডিসকাস করব। ওকে, পরীক্ষা তোমরা খুব ভালো করে মন দিয়ে দাও, যেটা বলার। আর ভয় পেও না, একবারে পরীক্ষাটা খুব সুন্দর করে দাও। কোশ্চেন দেখো সব চেনা কোশ্চেনই আসবে,
অর্গানিক পোর্শন অবশ্যই চেনা থাকবে, ইনঅর্গানিক পোর্শন চেনা থাকবে। ভয় না পেয়ে পরীক্ষা খুব সুন্দরভাবে দাও, কোশ্চেন বুঝে কোশ্চেন সিলেক্ট করে প্রপারলি পরীক্ষাগুলো দাও, ভয় পেও না একবার। আজকে তাহলে এই পর্যন্ত রাখছি।